দিলীপের মন্ত্রী সওয়াল, মানুষকে সুবিধা দিতে মন্ত্রী হতে চান দিলীপ ঘোষ, রানাঘাটে দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কি বলেছেন শোনাবো প্রথমে। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো? এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, পরিবর্তন চাইছেন, জলদি পরিবর্তন চাইছেন, মানুষের সুবিধা দিতে তিনি মন্ত্রী হতে চাইছেন, এমনই মন্তব্য করেছেন। আপনার প্রতিক্রিয়া? মানুষের সুবিধা দিতে গেলে গরিব মানুষের যে পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে, মাথার ছাদ কেড়ে নেওয়া হয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে, এগুলো তো ওনারাই করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা। সেগুলো দিয়ে মানুষের সুবিধে করুন না। মন্ত্রিত্ব পাবো তবে মানুষের সুবিধে করব। মানুষ কি সেই প্রতিশ্রুতিতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয়, মানুষের কাজে আসতে হয়। আর মানুষের অভাব অভিযোগের দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একবারও মুখ খোলেননি কেন? সেক্ষেত্রে জাগে পশ্চিমবঙ্গের ভাষার বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করছে যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, তাতে সুর মেলাননি কেন? কেন বলেননি যে পশ্চিমবঙ্গের অপমান সহ্য করব না, পশ্চিমবঙ্গের মানুষের অপমান সহ্য করব না? সেসব বেলায় মুখে সেলোটেপ, আর এখন বলছেন মন্ত্রী হতে চাই মানুষের উপকারের জন্য। এদেরকে কেউ বিশ্বাস করে না। এই রকম বিচারিতার লোককে মানুষ বিশ্বাস করে না, তাই ওনার মন্ত্রী হওয়ার যে স্বাদ হয়েছে, আশা হয়েছে, সেটা অপূর্ণ থেকে যাবে সামনের দিনে। জয়প্রকাশ বাবু, আপনাকে অনুরোধ করব সঙ্গে থাকার জন্য, কারণ দিলীপ ঘোষ আরো একটি মন্তব্য করেছেন। বুথের ভিতর বাহিনী দাবি করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো প্রথমে। মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট। ভাবুন 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট পড়লো? ওটাই তো লিড আছে। তাই এবারে নির্বাচনে না ভুয়ো ভোট না ছাপ্পা ভোট, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন, আপনার প্রতিক্রিয়া? বুথের ভেতর বন্দুক নিয়ে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিসের জন্য? মানুষকে ভয় দেখানোর জন্য? আর গলার টুটি চেপে ধরে বিজেপিকে ভোট দেওয়ানোর জন্য? এইভাবে ভোট জিতবেন? বুথের ভেতরে থাকবে বুথ অফিসাররা এবং পোলিং এজেন্টরা। বুথের বাইরে যা ইচ্ছে করতে পারেন, বুথের ভেতরে কি হিসেবে সৈন্য থাকবে? ভারত দেশটা কি মিলিটারি শাসনে পরিণত হয়েছে? গণতন্ত্রের বদলে তারা স্বৈরতন্ত্র আনতে চাইছেন। উত্তর কোরিয়া কিংবা চীন, এসব কি কথা বলছেন এনারা? আমরা জানি ওনারা চান যে একটা স্বৈরতান্ত্রিক শাসন আনতে। মোদী সরকারের মানুষের অধিকার থাকবে না, আর মানুষ সেই অধিকার ছেড়ে দেবে। ইতিমধ্যে গণতান্ত্রিক অধিকার ছেড়ে নেওয়ার চেষ্টা করছেন এসআইআর এর মাধ্যমে, এবং এই এসআইআর বুমেরাং হয়ে বিজেপির পেছনে তারা করবে। কেউ ভোট দেবে না বিজেপিকে একটাই কারণে, হেনস্থার কারণে। আর এই যে সব কথা বলছেন যে বুথের ভেতর বন্দুকধারী সৈনিক দরকার, যত বলবেন তত ভোট কমবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আসি পরের খবরে। ভিন রাজ্যে ফের বাংলার পরিচয়কে অত্যাচার, বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মার। ছত্তিশগড়ে পুরুলিয়ার 8 শ্রমিককে মারধর করা হয়েছে। কোন রকমে ঘরে ফিরেছেন কয়েকজন, যেমনটা আমরা জানতে পারছি। ভিন রাজ্যে ফের বাংলার পরিচয়কে অত্যাচার, বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মার। ছত্তিশগড়ে পুরুলিয়ার 8 শ্রমিককে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। কোন রকমে ঘরে ফিরেছেন কয়েকজন, এমনটা জানা যাচ্ছে। বাকি শ্রমিকদের ফেরাতে এখনো পর্যন্ত জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে। সেট মানে বলিল কি বিকাল 4টার দিকে তোমরাকে দিয়ে দেবো পয়সা করি এখান থেকে, তোমরা চলে যাবে। 4টার আগে মানে ওই 2:30 2টা হয়তো সেই টাইমে মানে কিছু দল আইসি নিয়ে বজরং দল ভোটে ওরা 50 জনে মানে
ওরা এসে ফোনে ওরাকে মারধর করে আইডি গ্রুপ আমরা দেখায় ওরা, লেকিন ওরা মানে নেই। ওরা বলে না পাকিস্তানের ভোট হয় বাংলাদেশের ভোট, তোমরা 40 এখানে আইসো করো, এই করো এই করো। ওরা মানে মারধর করে আমরাকে লোকাল পুলিশ ওখান থেকে আসে আমরাকে নিয়ে যাওয়া ওই থানাতে। রবিবার থেকে কাল অব্দি ওইখানে থানাতেই ছিলাম আমরা। সুরজপুর থেকে ওরাকে বাসা চড়াই দিয়ে হই, আজ সকালে নেমেছি। আর সকালে 80 থেকে আমরা পুরুলিয়া আজকে পৌঁছেছি। অর্থাৎ ছত্তিশগড় থেকে তারা চলে আসেন রাঁচি থেকে তারা কোনো রকম পুরুলিয়ায় আসেন এবং তাদের সঙ্গে কি হয়েছে সেই অভিজ্ঞতাও শেয়ার করলেন। তবে 8 শ্রমিককে যেভাবে মারধর করা হয়েছে তারপরে কোনো রকমে ঘরে ফিরেছেন কয়েকজন, কিন্তু এখনো বেশ কয়েকজন বাকি যারা শ্রমিকরা রয়েছেন তারা সেখানে আটকে রয়েছেন। ফেরাতে উদ্যোগ নিচ্ছে জেলা পুলিশ। ভিন রাজ্যে ফের বাংলার পরিচয়কে অত্যাচার। পুরুলিয়ার মুফস্বল থানা আর আশা থানা টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টে কিছু লোক অ্যাসল্ট করেছে, ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে। থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে, আর তাদের সম্পর্কে কোনো অ্যাডভার্স নেগেটিভ কিছু ছিল না। আমরা রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। আমি নিজেও ওখানকার এসপি সাহেবের সাথেও কথা বলেছিলাম। এখন পর্যন্ত অলরেডি ওদের মধ্যে 4 জন ফিরে চলে এসেছে। মাইনার যারা আছে তারা একটু আইনি ওখানে একটু প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে, তাদেরকেও ফিরে আনার চেষ্টা আমরা করছি, তাড়াতাড়ি নিয়ে আসবো। পরিবারের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে, পরিবারকে আমরা বলেছি সব রকম সাহায্য আমরা ওদের। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই। ঝাড়গ্রামে জঙ্গল লাগোয়া রাস্তায় দিনে দুপুরে ছিনতাই। 3,58,000 টাকা ছিনিয়ে চম্পট বলে দাবি। মানে আপনাকে তাহলে ফলো করছিল? না আপনি কি ব্যাংক থেকে আসছিলেন নাকি? জাম্বনি বালিডিহা রোড। আমার সঙ্গে রাজু সিং রয়েছে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, এই যে 3,58,000 টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকের এজেন্ট, মানে এই রকম ভাবে ব্যাংকের এজেন্ট টাকা নিয়ে যান, এটা জানা ছিল? না হলে এইভাবে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাস্তায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা? দেখো, অবশ্যই প্রথমত বলে রাখবো যে এই যে বাহির গ্রাম রয়েছে জামবনির, এই বাহির গ্রাম যাওয়ার সময় যে জঙ্গল পড়ে সেই জঙ্গলেই মূলত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র তার মাথায় ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করে এবং সেখানে টাকা ছিনতাইয়ের সময় দুষ্কৃতীদের সাথে সেই এজেন্টের ধস্তাধস্তি হয়। সেক্ষেত্রে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং পথ চলতে যে মানুষজন তাদের কাছ থেকে যখন সে চিৎকার করে আবেদন করে যে তাকে উদ্ধার করা যেত, সেই জায়গায় কেউ না আসার ফলেই ঘটনা ঘটে এবং দুষ্কৃতীরা খুব দ্রুত সেই চিন্তাই করেই বাইকে করে সেখান থেকে চম্পট দেয়। একটা বিষয়, এত টাকা নিয়ে এই যে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে তো সিসি ক্যামেরাও নেই, তাহলে এই টাকা কারা নিয়ে গেল, উদ্ধার হবে, তদন্ত কিভাবে হবে? দেখো, মূলত পুলিশ যে জায়গাগুলোতে সিসিটিভি রয়েছে বা যেভাবে প্রক্রিয়াতে পুলিশ তদন্ত করতে পারবে সেই প্রক্রিয়াতেই পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে যে ব্যক্তির কাছ থেকে এই টাকা ছিনতাই হয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তিনি যেটা জানাচ্ছেন যে একটি অ্যাপাচি বাইকে করে 3 জন ব্যক্তি এসেছিলেন এবং সেই অ্যাপাচি বাইকের নাম্বার প্লেটটিও ঢাকা ছিল। সেক্ষেত্রে এই অ্যাপাচি বাইকটি যেটা ব্যবহার করা হয়েছে তার নাম্বার প্লেট কিভাবে জানা যাবে তা নিয়েও পুলিশের কাছে একটা প্রশ্ন রয়েছে। এবং এই যে 3 দুষ্কৃতী তারা যে তাকে ফলো করেনি বা তারা আগে থেকে হয়তো জানতেন যে সেই ব্যক্তি সেদিনকে এখান থেকে এই টাকা মোটা অঙ্কের টাকা নিয়ে যাবে, সেই খবর তাদের কাছে হয়তো ছিল আগে থেকে, তাই পরিকল্পনাভাবেই এই ডাকাতি হয়েছে। মূলত এই ঘটনার পেছনে আরো বড় যে চেন থাকতে পারে, কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে সমস্ত মফস্বল এলাকাগুলো রয়েছে সেখানে যে ব্যাংকিং পরিষেবা না থাকার ফলে গ্রাহকদের পরিষেবার জন্য এই সমস্ত এজেন্সিকে কাজে লাগানো হয়। এই সমস্ত এজেন্সিরা। ধন্যবাদ। আমরা তো ব্যাংকের কাজ করি, সেই সূত্রে ব্যাগে পয়সা ছিল। পিছনে 3 জন এসে আমার স্কুটিতে প্রচুর জোরে কিন্তু ওরা আঘাত করে। তো তারপরে মারপিট আরম্ভ হলো খুব জোর, মানে ওরা ব্যাগ ছাড়াবে বা আমাকে ইনকোয়ারি করবে কোথায় কি পকেট ওগুলো ওরা করতে পারেনি। ওরা যখন গান বের করেছিল আমি পায়ে কিন্তু গান উড়িয়ে দিয়েছিলাম ওদের। তারপরে একটা বাচ্চাকে ক্যাচ করেও রেখেছিলাম, কিন্তু পাবলিক সাহায্য করলো না। ধরুন আপনি 8 থেকে 10 মিনিট চলেছে, ওদের গাড়িতে শর্ট মেরে আমি গাড়ি সমেত ফেলে দিয়েছিলাম। নাম্বার প্লেটে হোয়াইট পেপার গার্ডার দেওয়া ছিল। কত টাকা ছিল আপনার কাছে ক্যাশ? 3 লাখ ধরুন।